আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের অর্থাৎ নবম শ্রেণীর আপনার গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু নৈবিত্তিক নিয়ে। যে এমসিকিউগুলো আপনারা যদি ফলো করেন, আমি আশাবাদী যে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন এবং সেই সাথে আপনাদের পরীক্ষায় যে প্রয়োজনীয় 13টি এমসিকিউ হতে হবে সেটাও আশা করা যায় আপনারা পাবেন। সেই জন্য শিক্ষার্থী, আমি আপনাদের এ যাবৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 22 সালের প্রশ্ন, 20 সালের প্রশ্ন, 19 সালের প্রশ্ন। তারপর শিক্ষার্থী এখানে আমাদের 18 সালের প্রশ্ন। একইভাবে আপনাদের এখানে 15 সাল পর্যন্ত সৃজনশীলের যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আজকে আমি আপনাদের এমসিকিউগুলো শিখাবো, যাতে করে আপনারা সবাই পরীক্ষায় ভালো কিছু করতে পারেন। প্রথমত শিক্ষার্থী, আমি এমসিকিউগুলো যেগুলো আমি আপনাদের পড়াবো সবাই এখানে দেখতে পাচ্ছেন। যেগুলো না বুঝবেন সেগুলো আমি বুঝিয়ে দেব, তবে আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানাবেন, যাতে করে আমি আপনাদের এই বিষয়গুলো শেখাতে পারি। প্রথমত আমাদের এখানে যে কাজটি আপনারা দেখতে পাচ্ছেন যে এর সমান, এগুলো কিন্তু আমি অঙ্কের মতো করে এখানে করে দিব, যেগুলো আপনাদের এমসিকিউ বা সৃজনশীলের ক খতে আপনাদের কাজে আসতে পারে। তবে নৈবিত্তিকের জন্য মূলত অঙ্কগুলো করে দেওয়া। যেমন ধরেন এ সমান এ বি, বি সমান 2 3 হলে এ ক্রস বি সমান কোনটি? এটা ধরেন আপনার নৈবিত্তিক প্রশ্নটা ছিল, কিন্তু এখানে আপনার কোনটি যেহেতু, কিন্তু এখানে ক খ গ 4টি অপশন নেই, কিন্তু আমি এখানে অঙ্কটা আমি আপনাদের করে দিব। তার মানে আমরা এ সমান এর মান এ ক্রস বি যেহেতু, তার মানে এর নিচে এর মান লিখবো এ কমা বি, আবার ক্রস চিহ্ন দিয়ে বির নিচে বির মান 2,3 লেখার পরে আমাদের এখানে যে কাজটি থাকবে, ক্রসের মানে প্রথম গড় থেকে একটি নিয়ে দ্বিতীয় গড়ে যতগুলো থাকবে সবার সাথে মিলাবো। তার মানে এ কমা 2 এ কমা 3, আবার বি কমা 2 বি কমা 3। শুনতে পাচ্ছেন? তার মানে আমাদের প্রথম গড় থেকে একটা নিব এবং দ্বিতীয় গড়ে যতগুলো থাকবে সবার সাথে আমরা জোড়া মিলাবো। এ কমা 2 এ কমা 3 বি কমা 2 বি কমা 3। একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে এ কমা 2 এ কমা 3 বি কমা 2 বি কমা 3। সবগুলো আমরা মাঝখানে কমা দেব। দেখেন এ কমা 2, আবার মাঝখানে কমা, এ কমা 3 কমা বি কমা 2 কমা বি কমা 3। সবগুলোকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রেখে বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়েছি, দ্বিতীয় বন্ধনী। এটাই হলো আমাদের ক্রসের অঙ্ক। যদি আসে আপনারা এভাবে করবেন, সবগুলো প্রথম বন্ধনীর মধ্যে রাখবেন, বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এবার দেখেন অন্যরকম একটা প্রশ্ন, নিচের তথ্যের আলোকে 2 নং ও 3 নং প্রশ্নের উত্তর দিন। নিচের প্রশ্ন উদ্দীপকের আলোকে, অর্থাৎ এটা ব্যবহার করে আমরা 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে এখানে বলা হচ্ছে। আমরা কি করব, ইউনিভার্সাল সমান আমাদের 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। আবার এখানে এ সমান 2 3 5 6, বি সমান 1 2 4 5 8। আমাদের এখানে এ ইন্টারসেকশন বি এর মান কোনটি? তার মানে ক খ অপশন ছিল, আমি এখানে রাখি নাই। তাহলে কোনটি যদি হয় আমরা সবাই খেয়াল করব, এ ইন্টারসেকশন বি, এর নিচে এর মান, ইন্টারসেকশন চিহ্ন দিব, বির নিচে বির মান লিখব। লিখার পরে ইন্টারসেকশন মানে যে উপাদানটি কমন আমরা সেটাই লিখব। তার মানে এই দুটা থেকে আমাদের কমন দেখতে পাচ্ছি আমরা 2 আর হলো 2 আর হলো 5। 2 আছে 2 জায়গায় আর 5 আছে 2 জায়গায়, তার মানে 2,5। এটা হবে আমাদের আনসার। একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বা পূরক সেট। এখানে পূরক সেট বের করার নিয়ম হবে, যার পূরক সেট বের করব ইউনিভার্সাল থেকে সেটা আমরা বিয়োগ করব। আমি আপনাদের একটু অ্যানালাইসিস করে বলে দেই। ধরেন আমরা যদি এর
পূরক সেট বা কমপ্লিমেন্ট বের করি তাহলে আমরা এখানে লিখব ইউনিভার্সাল অন্তরফল এ। আবার যদি বি এর পূরক সেট বা কমপ্লিমেন্ট বের করি আমরা লিখব ইউনিভার্সাল অন্তরফল হলো বি। এখন ধরেন যদি লেখা হয় এ ইন্টারসেকশন বি এর পূরক সেট তাহলে আমরা লিখব ইউনিভার্সাল অন্তরফল এ ইন্টারসেকশন বি। অর্থাৎ কথা হলো যার আমরা পূরক সেট বের করব ইউনিভার্সাল থেকে সেটা আমরা বিয়োগ করব। এর বের করার সময় ইউনিভার্সাল থেকে এ বিয়োগ, বির বের করার সময় ইউনিভার্সাল থেকে বি বিয়োগ, আবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করার সময় ইউনিভার্সাল থেকে এ ইন্টারসেকশন বি বিয়োগ করেছি। তাহলে ইউনিভার্সালের মান যা থাকবে ইউনিভার্সালের মান এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 7 8 আর এ ইন্টারসেকশন বির মান যে আমরা আগে পেয়েছি 2,3। তার মানে ইউনিভার্সাল থেকে আমরা এর যে মানগুলো আছে এ ইন্টারসেকশনের বির মানগুলো যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে প্রথম সেটে যেটা বেশি থাকবে সেটাই আমরা আনসার লিখব। আপনি মনে রাখবেন এই অন্তরফলের নিয়ম, যেমন এখানে আমি আপনাদের বলি 2 আর 5 মিলে গেছে, 2 আর 5 বাদ দিয়ে প্রথম সেটে বেশি কি আছে 1 3 4 6 7 8 এটা আনসার। আবার ধরেন যদি এরকম হয় অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এ অন্তরফল বি ধরেন 1,2,3 এখানে 1,3 সাপোজ ধরেন লিখলাম আমি, তাহলে এবার মিলগুলো বাদ দিয়ে প্রথমটা যেটা বেশি থাকবে সেটা উত্তর লিখব। তার মানে 1 আর 3 মিলে যায়, এখানে উত্তর হবে 2। আশা করি এই লাইনটি আপনারা বুঝতে পেরেছেন। এবার ধরেন যদি বি অন্তরফল যদি এ লেখা হয় আমরা বির মানটা লিখব 1,3, লেখার পরে এর মান 1,2,3। এবার বলেন মিলে কি কি 1 মিলে আর 3 মিলে। তাহলে এখন প্রথমটায় তো কোনো উপাদান তো বেশি নাই, বেশি রইল দ্বিতীয়টায় 2 উত্তর হবে না। প্রথমটায় যেহেতু কোনো কিছু বেশি নেই সেজন্য আমরা এখানে ফাঁকা সেট লেখা রাখবো, ফাঁকা সেট। আপনারা এই বিষয়টা খেয়াল করবেন, অন্তরফল মানে মিলগুলো বাদ দিয়ে প্রথমটায় যা বেশি থাকবে তাই উত্তর হবে। দেখেন মিলে 1 আর 3 1 আর 3, তার বাদ দিয়ে প্রথমটায় বেশি কিছু নাই সেজন্য ফাঁকা সেট লিখেছি। আবার দেখেন এখানে মিলগুলো বাদ দিয়ে প্রথমটায় বেশি 2 সেই জন্য 2 লিখেছি। মিলগুলো বাদ দিয়ে প্রথমটায় যা বেশি থাকবে তাই উত্তর হবে। আশা করি আপনারা এই তথ্যটি মনে রাখতে পারবেন। তাহলে দেখেন এখানে অন্তরফলের নিয়মে ইউনিভার্সাল 1 2 3 4 5 6 7 8 এই অংশ থেকে আমরা 2 আর 5 বিয়োগ করব। বিয়োগ করে আমরা পেয়েছি 1, তারপরে এখানে 3 4 6 7 8। ঠিক আছে, এবার দেখেন এখানে একটি লাইন লেখা হয়েছে যে সেটের উপাদান প্রকাশের প্রতীক কোনটি, এলিমেন্ট বা বিলংস টু, আপনি যাই বলেন। যেমন ধরেন এখানে একটা সেট, আমি এখানে যদি লিখি একটা সেট 1,2,3 লিখলাম সাপোজ, তাহলে 1 এলিমেন্ট অফ এ, 1টা এ সেটের সদস্য, 2 এলিমেন্ট অফ এ, আবার 3 এলিমেন্ট অফ এ, কিন্তু 4 নট এলিমেন্ট অফ এ। তার মানে এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি 1 এ সেটের উপাদান সেজন্য এলিমেন্ট অফ এ, 2 এলিমেন্ট অফ এ, 3 এলিমেন্ট অফ এ, 4 নট এলিমেন্ট অফ এ, কারণ 4 এ সেটের উপাদান নয়। দেখেন এই জায়গায় লেখা হয়েছে যে সেটের উপাদান প্রকাশের প্রতীক কোনটি এলিমেন্ট, এক্স এ সেটের উপাদান হলে নিচের কোনটি সত্য, এক্স এলিমেন্ট অফ এ, আর এক্স এ সেটের উপাদান না হলে নিচের কোনটি সত্য, এক্স নট এলিমেন্ট এ। এখন দেখেন এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 এবং এক্স কিউব লেস দেন 100, মানে এক্স এর মানগুলো আমরা এন এর কাছ থেকে নিব। এন এর মান 1 2 3 4 5 6 7 8 9 10,
এই মানগুলো থেকে n এর কাছ থেকে এমন একটা মান আমরা নির্ধারণ করব যেই মানের স্কোয়ার করলে 15-র চেয়ে বড় হবে আর কিউব করলে 100-র চেয়ে ছোট হবে। 4, কারণ 4-এর স্কোয়ার করলে 16 হয় আর 4-এর কিউব করলে 64 হয়। 5 নেওয়া যাবে না, 5-এর স্কোয়ার করলে ঠিকই বড় হবে, কিন্তু এখানে 5 কিউব 125 হবে, তার মানে 100-র চেয়ে ছোট থাকবে না তখন আর। এবার দেখেন সেটকে কতটি পদ্ধতিতে প্রকাশ করা যায়। উত্তর হবে 2টি পদ্ধতিতে, 1 তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। 1 তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। সেটকে কয়টি পদ্ধতিতে প্রকাশ করা যায়। উত্তর 2টি, 1 তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। এবার প্রশ্ন যে আমরা বুঝবো কিভাবে যে কোনটি তালিকা পদ্ধতি কোনটি সেট গঠন পদ্ধতি। আমাদের খেয়াল রাখতে হবে একটা সেট 5, 10, 15, 20, অর্থাৎ এরকম কমা দিয়ে দিয়ে যদি উপাদানগুলো সুনির্দিষ্টভাবে যদি থাকে, কমা দিয়ে দিয়ে যদি থাকে, তাহলে আমরা ধরব যে সেটা তালিকা পদ্ধতি। আর যদি এরকম XYZ কোনো শর্ত বা কোনো প্রতীক দিয়ে যদি লেখা থাকে, তাহলে সেটাকে বলবো আমরা সেট গঠন পদ্ধতি। এখানে অনির্দিষ্টভাবে এখন বোঝা যাচ্ছে না কোনটা কোনটা আছে, কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে উপাদানগুলো দেওয়া আছে যে 5, 10, 15, 20। যাই হোক, এবার দেখেন x এলিমেন্ট অফ n যেন x এলিমেন্ট অফ n এবং x 2 less than x less or equal 6। x এর মানটা নিতে হবে 2 থেকে বড় কিন্তু 6-এর মধ্যে। আমি এখানে একটি কথা আমি আপনাদের বলি, আমাদের মনে রাখতে হবে 2 থেকে বড় কিন্তু 6 থেকে ছোট। তার মানে এখানে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝবেন 2ও নাই 6ও নাই, মাঝেরগুলো আছে, তার মানে 3, 4, 5 যদি এরকম প্রতীক দেওয়া থাকে। আর যদি দেখেন যে না এখানে 2 লেস দেন x লেস দেন 6 এখানে একটা প্রতীক দেওয়া থাকে, তাহলে বুঝবেন এখানে 6 নাই কিন্তু 2 থেকে 6-এর আগ পর্যন্ত, তার মানে 2 আছে, এখানে 2 নিচে সমান চিহ্ন আছে মানে 2 আছে, তাহলে 2, 3, 4, 5 এই উপাদানগুলো নিতে পারবো। আবার যদি এরকম থাকে 2 লেস দেন x লেস অর ইকুয়াল 6, তার মানে এখানে 2 নাই কিন্তু 6 আছে, তাহলে 3, 4, 5, 6। আর যদি শিক্ষার্থী দুইটার নিচে এরকম দাগ দেওয়া থাকে তাহলে বুঝবেন যে এই পাশেরটাও আছে এই পাশেরটাও আছে, মাঝখানেরগুলো আছে। শুনতে পাচ্ছেন যে এই পাশেরটাও আছে এই পাশেরটাও আছে এবং মাঝখানেরগুলো আছে, তার মানে 2, 3, 4, 5, 6 এই উপাদানগুলো আমরা নিতে পারবো। এরপরে আমরা সামনের যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো। দেখেন এটাতে কি বোঝাচ্ছে 2 নাই 6 আছে, তাহলে 3, 4, 5, 6। এখানে এটা একটা ভুল হয়েছে, কারণ 2 নাই, তার মানে এখানে যদি আমি ঠিক রাখতে চাই এই প্রতীকটা বাদ দিয়ে দিই, এখানে দাগটা দিয়ে দিই, তাহলে এটার সাথে ব্যালেন্স হবে, অর্থাৎ 2 আছে 6 নাই। উত্তরটা যেহেতু এখানে লেখা হয়েছে সেই জন্য আমি এটা ঠিক করে দিলাম। তাহলে এই পেজটা আপনারা সবাই আশাবাদী বুঝতে পেরেছেন। এবার আমরা গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। সবাই একটু খেয়াল করবেন যে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে। 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে। সেটা হবে সেট 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 সেট। 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে, সেট সেট। এরপরে দেখেন সংযোগ অথবা ইউনিয়ন,
এ তিনটি শব্দ সমার্থক শব্দ, সংযোগ অথবা ইউনিয়ন। এখানে দেখেন যদি এ ইউনিয়ন বি থাকে, এটার উত্তর কিন্তু হবে এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। আপনারা জানেন ইউনিয়নের জন্য আমরা অথবা লিখতে পারবো, আর সদস্য হয়ে যদি অথবা থাকে তাহলে এর উত্তরটা সঠিক হবে। এই দেখেন এই যে অথবা এ সংযোগ বি, এই তিনটি সমার্থক শব্দ ইউনিয়ন, অথবা আর সংযোগ, তার মানে সদস্য হয়ে নিতে হবে। যদি এক্স নট এলিমেন্ট এ হয় তাহলে হবে না, সদস্য হয়ে হতে হবে। যেমন ধরেন এখানে যদি এরকম বলে যে এক্স নট এলিমেন্ট এ, তাহলে কিন্তু সেটা শিক্ষার্থী কিন্তু এখানে সেটা হবে না যে এক্স নট এলিমেন্ট এ, এরকম না, সদস্য হতে হবে। সদস্য হয়ে যদি ইউনিয়নের জন্য যদি অথবা থাকে তাহলে সেটা আমরা নিতে পারবো। যাই হোক, কথা বাড়াবো না, কারণ অনেক বিষয় এখানে রয়েছে আমাদের। এবার দেখেন সেট সেটের তিনটি সমার্থক শব্দ, সেট সেট এবং ইন্টারসেকশন। আশা করি এই কথাটিও বুঝতে পেরেছেন। ইন্টারসেকশন থাকলে আমরা এবং লিখব, আর সদস্য হইতে হবে, আর এখানে সেট লেখা যাবে। তার মানে এটা থাকলে পরীক্ষায় প্রশ্নে এটা থাকলে উত্তর এটা হবে, অথবা এইটা প্রশ্ন থাকলে এটা উত্তর হবে, এটা থাকলে এইটা হবে। এই তিনটা পরস্পর সমার্থক শব্দ, আপনারা একটু খেয়াল করবেন সবাই। এবার দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা এখানে যদি করি, ইউনিভার্সালের মান 4 5 6 7 8, এর মান 4 5 6, বির মান 7 8 হলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এর মান এ কমপ্লিমেন্ট আর এ এক বিষয় না। ইউনিভার্সাল থেকে এর মানগুলো বাদ দিলে এ কমপ্লিমেন্টের মান পাওয়া যাবে। তাহলে ইউনিভার্সালের মান হলো 4 5 6 7 8, এখান থেকে এর মানগুলো বাদ দেন। 4 5 6 যদি বাদ দেই তাহলে আমাদের থাকবে কত, এখানে 7 8। আবার এখানে ইউনিভার্সাল থেকে বির মানগুলো, বির মান হলো 7 8 যদি ইউনিভার্সাল থেকে বাদ দিয়ে দিই থাকে 4 5 6, উত্তর হবে 4 5 6। কারণ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল থেকে এর মান বাদ দিতে হবে, আর এখানে বির মান বাদ দিতে হবে। তার মানে এখানে দুইটার ইউনিয়ন করে আমরা পেয়ে যাব 4, 5, 6, 7, 8, ইউনিয়ন মানে সবাই। এবার দেখেন এখানে বলা হচ্ছে যদি কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান বা পদ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয় তবে ক্রমজোড়টিকে কি হবে, এক্স ওয়াই, অর্থাৎ প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান হলো ওয়াই, সেজন্য ক্রমজোড়টি হবে এক্স ওয়াই। এরপরে আমি আপনাদেরকে বলবো, এরকম যদি কোথাও লেখা দেখতে পান আপনারা যে এক্স ওয়াই সমান এ বি হলে নিচের কোনটি সত্য, এক্স ওয়াই সমান এ বি হলে নিচের কোনটি সত্য হবে। আপনারা খেয়াল করবেন প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, শুনতে পাচ্ছেন? প্রথমটি সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, অর্থাৎ এক্স সমান এ, ওয়াই সমান বি। আমাদের খেয়াল করতে হবে এক্স ওয়াই সমান এ বি হলে নিচের কোনটি সত্য হবে, অর্থাৎ এক্স সমান এ আর ওয়াই সমান বি। এই বিষয়টা আপনারা সবাই খেয়াল করবেন। তারপরে শিক্ষার্থী এখন দেখেন এই পাশে আমি লিখেছি যে সেট গঠন পদ্ধতিতে এ ক্রস বি, এখানে ক্রসের ক্ষেত্রে এবং হবে। যেমন আমরা ইন্টারসেকশনে যেমন আমি আপনাদের বলেছিলাম সেট সেট এবং ইন্টারসেকশন, এরকম ক্রস থাকলেও আমাদের সেট সেট হবে বা ইন্টারসেকশন হবে। এই যে ক্রসে আমাদের এবং হবে, এখানে সবাই খেয়াল রাখবেন ক্রস থাকলেও এবং লিখব। যেমন আমরা এই পাশে ইন্টারসেকশনের জন্য এবং লিখেছি, এখানে আমাদের এই ক্রসের জন্য আমাদেরকে এবং লিখতে হবে। গেল এটা। এবার এই যে অঙ্কটা দেখেন এ সমান এক্স ওয়াই এবং বি সমান 1 হলে এ ক্রস বি সমান কত। তার মানে আমরা এখানে এ ক্রস বি লিখলাম, এক্স ওয়াই আর হলো ক্রস চিহ্ন দিয়ে 1। আমি আপনাদের বলেছিলাম প্রথমটা থেকে একটা নিয়ে দ্বিতীয়টা যতটি থাকবে সবার সাথে জোড়া মিলাবো,
তার মানে এক্স দিয়া ওয়ানের সাথে জোড়া, এক্স কমা ওয়ান শেষ, পর আবার ওয়াই কমা ওয়ান। এই নিয়মটা একটু আমি আগে যে অঙ্কটা আমি আপনাদের দেখিয়েছিলাম ওইটা একটু আবার দেখাই। এই যে আপনারা খেয়াল করেছিলেন যে এখানে আমরা বলেছিলাম প্রথমটা থেকে একটা নিয়ে এখানে যতগুলো থাকবে সবার সাথে জোড়া মিলাবো, অর্থাৎ এ কমা টু কমা আবার এ কমা থ্রি আবার কমা বি কমা টু কমা বি কমা থ্রি। ওই পাশে আমাদের একটা আছে বিদায় আমরা বাকিগুলো এখানে আমরা হিসাবে নেই নাই, শুধু এক্স কমা ওয়ান কমা ওয়াই কমা ওয়ান। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার দেখেন অন্যয় বা সম্পর্ক বা রিলেশন আর সাবসেট অফ এ ক্রস বি, এই সম্পর্কটা পরীক্ষায় আসে। এটা অনেক সময় এই নিচে দাগটা দেওয়া থাকে না পরীক্ষায়, বা অনেক সময় উল্টোভাবে লেখা থাকবে, আপনাদের এর সঠিকটা খুঁজে বের করতে হবে। যেমন এখানে এরকম লেখা থাকবে যে এ ক্রস বি, এটা সত্য না এরকমভাবে, কারণ এ ক্রস বি এখানে লেখা থাকলো উল্টাভাবে, তাহলে আপনাদের সঠিক সিদ্ধান্তটা নিতে হবে যে আর সাবসেট অফ এ ক্রস বি। এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন যে এইরকম যেন যদি থাকে সেটাই আমাদের সঠিক হবে। এবার আমরা ডোমেন্স এবং রেঞ্জ নির্ণয় করব। ডোমেন্স এবং রেঞ্জ নির্ণয় করব। আমাদের এস সমান 1,5, 2,10, 3,15, 4,20 অন্যটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করুন। আমি আপনাদের বলবো প্রথম মানগুলো যদি আমরা এখানে কয় জোড়া মান আছে, 1 2 3 4, 4 জোড়া মান এখানে রয়েছে। এই জোড়ার প্রথম মানগুলো যদি আমরা আলাদা করে লিখি তাহলে সেটা হবে আমাদের ডোমেন, অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আর দ্বিতীয় মানগুলো হবে রেঞ্জ 5 10 15 20। তবে কথা আছে, যদি এক মান যদি একাধিকবার থাকে তাহলে কিন্তু আমরা সবগুলো লিখব না। আমি আপনাদের বইয়ের মধ্যে বের করে দেখাই, একটু সময় নেই। এই দেখেন এখানে আমাদের 5 নাম্বার দিয়ে অঙ্কটা আমাদের দেওয়া আছে, সবাই একটু খেয়াল করবেন। এখানে 2 3 4 4, তার মানে 2 3 4 4, দুইটা 4 আছে, একটা 4 নিব। এই দেখেন এই যে 2 3 4, তার দ্বিতীয় মান 3 4 1 5, এই যে অর্থাৎ 1 3 4 5। বুঝতে পেরেছেন? যদি কোনো মান যদি একাধিকবার থাকে তাহলে আমরা একবার নিব, এই বিষয়টা আপনাদের একটু খেয়াল করতে হবে। এখানে আরও অনেকগুলো অঙ্ক আমাদের রয়েছে বইয়ের মধ্যে। আপনারা এই যে এখানে এই 31 পৃষ্ঠায় আপনাদের বইয়ে এই অঙ্কগুলো দেওয়া আছে। এই যে দেখেন, যদি ডোমেন বলে তাহলে আমরা এখান থেকে লিখব -3 3 6 9, আবার রেঞ্জ -14 0 7 14, আবার এখানে হাফ 1 5/2, কারণ 1 দুইবার আছে একটা নিব, 5/2 দুইবার আছে একটা নিব। যেগুলো একাধিকবার থাকবে সেগুলো একটা করে নিতে হবে। প্রথম মানগুলো ডোমেন, দ্বিতীয় মানগুলো রেঞ্জ, অর্থাৎ হাফ এখানে 1 আর এখানে 1 আছে নিব না, 5/2 নিব। আর রেঞ্জ নিব 0 1 -1 2 -2, কারণ 2 আর -2 এক বিষয় না, দুইটা দুই বিষয়, সেজন্য দুইটাই নিতে হবে। এখন আমাদের পরবর্তীতে আমরা আরও কিছু বিষয়ে কথা বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে খেয়াল করবেন। এই ডোমেনের বিষয়টা গেল। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, আপনাকে বলে যে f of x সমান x এর পর 5 + 5x - 3 হলে f of 1 এর মান কত? f of x সমান x এর পর 5 + 5x - 3 হলে f of 1 এর মান কত? তাহলে আমরা এই যে x এর পরিবর্তে এখানে আমরা 1 বসাবো, তার মানে x এর পাওয়ার 5 মানে 1 এর পাওয়ার 5 প্লাস 5 × 1 - 3,
তার মানে 1 এর পাওয়ার 5 মানে 1, 5 কে 5 মাইনাস 3, তার মানে এখানে পাচ্ছি আমরা 1 আর 5 যোগ করে 6 মাইনাস 3 সমান হলো 3। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন সবাই। কিন্তু আমি আপনাদেরকে এবার আমি ওই ডোমেন রেঞ্জের অঙ্কটা আমি আরেকবার একটু 31 পৃষ্ঠার অঙ্কটা আমি আপনাদের করে দিব, যাতে আপনারা এই ধরনের সমস্যায় পড়লে আপনারা যেন এগুলো মোকাবেলা করতে পারেন। এই যে দেখেন এখানে দুইটা অঙ্ক আমাদের এখানে প্রশ্নের মধ্যে আছে, 7 নাম্বার এবং 8 নাম্বার। 7 নাম্বার দিয়ে অঙ্কটা আমাদের ছিল, এটা আমি লিখি, পরে আমি আপনাদের হিসাবটা বুঝিয়ে দিব। এখানে 7 নাম্বার অঙ্কটা, এর সমান 1,5, 2,10, 3,15, 4,20। তার মানে এখানে আমরা যখন এটা ডোমেন লিখব তখন আমরা লিখব, ডোমেন লিখে লিখব 1 2 3 4, 1 2 3 4। আবার রেঞ্জ লিখব 5 10 15 20। এবার নিচের অঙ্কটা যদি আমরা করি, দেখেন 8 নাম্বার অঙ্কটা, এর সমান দিয়েও থাকতে পারে, আর সমানও থাকতে পারে, যে 2,1 2,2 3,2 পরে 4,5। এবার যদি এর ডোমেন যদি আমরা নির্ণয় করি, আমরা নিব 2 3 4, কারণ 2 দুইটা মিলে গেছে, অতএব একটা নিব, তার মানে 2 লিখব, দুইটা 2 থেকে একটা, তারপরে 3 4 একটা শেষ। আবার রেঞ্জ লিখব, রেঞ্জ লিখে লিখব 1 2 2, যেহেতু আবার দ্বিতীয় জোড়া আরও মিলে গেছে, যেমন 1 2 2, একটা 2 নিব আর 5, তাহলে 1 2 5। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো মান ডাবল থাকে তাহলে আমরা সেটা একবার করে লিখব। তাহলে আমাদের এই পর্যন্ত এটা গেল। এরপরে আমরা অন্য যে অঙ্কগুলো রয়েছে আমাদের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, যাতে করে আমাদের এই কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি। আপনারা এবার দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমি গ্রাফের একটা ছবি আমি আপনাদের দেখিয়েছি। এটার মধ্যে বেশি কথা এখানে বলবো না, জাস্ট আপনাদের আমি 3টা নৈবিত্তিক এখানে দেখাবো। এই 3টা নৈবিত্তিক আপনারা সবাই একটু মুখস্থ করে নেবেন, যাতে করে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন। যে মূল বিন্দুর স্থানাঙ্ক, স্থান যোগ অঙ্ক মিলে হলো স্থানাঙ্ক 0 0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, এটা মুখস্থ করবেন। আর এক্স অক্ষের উপর কোনো বিন্দুর কুটি 0, এক্স অক্ষের উপর কোনো বিন্দুর কুটি হলো 0, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর ভুজ হলো 0, এক্স অক্ষের উপর কোনো বিন্দুর কুটি 0, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর ভুজ হলো 0। এই লাইনটি গেল। এবার আমরা এখন পরিসংখ্যানের আমি আপনাদের বা অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ আরও কিছু নৈবিত্তিক এখানে দেখাবো, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। সবাই এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে, নিচের তথ্যের আলোকে 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নের উত্তর দিন। 10 জন শ্রমিকের শনিবারের পারিশ্রমিক নিম্নরূপ, যেমন 150 130 145 170 140 190 180 এইভাবে দেওয়া আছে।
তাহলে এখন আপনাকে বললো যে পরিসর, উপাত্ত সময়ের পরিসর কত, পরিসর কত। আমি আপনাদের বলি পরিসরের সূত্রটা হবে ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্ন সীমা যোগ হলো 1। এখানে যে তথ্যগুলো দেওয়া থাকবে তার ঊর্ধ্বসীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করবেন। ঊর্ধ্বসীমা 200, নিম্ন সীমা হলো 130। তাহলে 200 থেকে 130 বিয়োগ করব আর যোগ চিহ্ন দিয়ে আমরা 1 লিখব। তার মানে এখানে আমরা পাচ্ছি যে এখানে হবে 70 প্লাস হলো 1 সমান 71। পরে শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণীর সংখ্যা কত? এখানে 60টা শ্রেণী হবে, এটা আপনারা হিসাব করে নেবেন। 60টা শ্রেণী হবে, কারণ 130 থেকে এখানে দুইটা নিয়ম আছে, সেটা আমি আপনাদের আজকে এখানে বলার তেমন সময় নাই, তারপর আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণীর সংখ্যা কত? পরিসরকে যদি আপনি শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করেন তাহলে আপনি মান পাবেন। যেমন ধরেন আমাদের পরিসর পেয়েছি আমরা 71 আর শ্রেণী ব্যবধান হলো 10। পরিসর 71 আর শ্রেণী ব্যবধান 10। তার মানে এই 71কে ভাগ আমি যদি এখানে লিখি 10, তাহলে 7.something, অর্থাৎ 60টা শ্রেণী হবে। পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করব। এখন পরে বলবেন উপাত্ত সমূহের গাণিতিক গড় কত হবে? উপাত্ত সমূহের গাণিতিক গড় কত হবে? এখানে যতগুলো তথ্য থাকবে সবগুলোর যোগফলকে আমরা এখানে তথ্য সংখ্যা দিয়ে ভাগ করব। কয়টা তথ্য আছে এখানে? তথ্য আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এই সবগুলোর যোগফলকে আমরা 10 দিয়ে ভাগ করব। সবগুলোর যোগফলকে আমরা এখানে 10 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখেন সবগুলো যোগ করবেন, এটা হলো আপনার গাণিতিক গড়। সবগুলোর যোগফলকে 10 দিয়ে ভাগ করবেন। তবে পরিসংখ্যানের আপনাদের এই নৈবিত্তিকটা পরীক্ষা আসবে যে অবিচ্ছিন্ন চলক কোনগুলো, বিচ্ছিন্ন চলক কোনগুলো। আপনারা মনে রাখবেন বিচ্ছিন্ন চলক হলো জনসংখ্যা, একবারে ফিক্সড করা, এটা মুখস্থ করে নেবেন যে বিচ্ছিন্ন চলক জনসংখ্যা, আর অবিচ্ছিন্ন চলক হলো বয়স, ওজন, উচ্চতা, জিপিএ, তাপমাত্রা। অবিচ্ছিন্ন চলক বয়স, ওজন, উচ্চতা, জিপিএ, তাপমাত্রা, আর বিচ্ছিন্ন চলক হলো জনসংখ্যা। এটা আমি আপনাদের একটু বলে বুঝিয়ে দিব। কথাটা হলো যেমন ধরেন বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন যদি বলে জনসংখ্যা কত জন, আপনি বলবেন 10 জন, 20 জন, 30 জন, 100 জন, 500 জন, কিন্তু 100.5 জন বা 200.2 জন এরকম কিন্তু বলা যাবে না। জনসংখ্যা একেবারে ফিক্সড পয়েন্ট থাকবে, হোক 10 জন, হোক 100 জন, হোক 1 কোটি, অথবা 1 কোটি 1 জন, 1 কোটি 10 জন, এরকম ফিক্সড করা। কিন্তু আমরা বলতে পারবো না যে 5 যেমন কারো বয়স যদি বলি, কারো উচ্চতা আমরা বলতে পারবো 6.1 বা জিপিএ 4.22 বলা যাবে, বা জিপিএ 5.00 বা জিপিএ 3.50। কিন্তু জনসংখ্যা কি বলা যাবে যে 3.1 জন? এটা বলা যাবে না, কারণ এখানে জনসংখ্যা হবে হয় 1 জন অথবা হবে 2 জন, অথবা হবে এখানে 30 জন, অথবা হবে 40 জন। এরকমভাবে জনসংখ্যা এখানে হবে, সেটা আমাদেরকে এখানে বুঝতে হবে। দেখেন এখানে 1 থেকে 20 পর্যন্ত, এই সেজন্য আমি বলেছি দেখেন বিচ্ছিন্ন চলক জনসংখ্যা বলেছি, অবিচ্ছিন্ন চলক বয়স, ওজন, উচ্চতা, জিপিএ, তাপমাত্রা। এখানে আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
কি বলেছি কথাটি, যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। তাই এখানে যোগ করে 77 হবে। 8 দিয়ে ভাগ, কেন 8টা মৌলিক সংখ্যা সেজন্য 8 দিয়ে ভাগ করেছি। গড় বের করার নিয়ম হবে যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করব। 8টা সংখ্যা বিধে আমরা 8 দিয়ে ভাগ করেছি। এখন আসেন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে, কেন্দ্রীয় প্রবণতা কিভাবে নির্ণয় করা যায়। গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। আপনারা মনে রাখবেন, যদি বলে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে, গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক এসবের সাহায্যে। এবার আমরা সামনে আমি আপনাদের আরও বিষয় দেখাচ্ছি। এখানে একটা সারণী দিয়ে 6, 7 ও 8 নং প্রশ্নের উত্তর দিন। তার মানে এইভাবে একটা সারণী দেওয়া থাকবে, বলবে সন্নিবেশনটির বা নিবেশনটির শ্রেণীর সংখ্যা কত, নিবেশনটির শ্রেণীর সংখ্যা কত, নিবেশনটির শ্রেণীর সংখ্যা যদি বলি কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে এখানে 7টা শ্রেণী আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমি আপনাদেরকে যে বিষয়টি বলতেছিলাম যে নিবেশনটির শ্রেণীর সংখ্যা কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা শ্রেণী, উত্তর হবে 7। নিবেশনটির মধ্যক শ্রেণী কোনটি, মধ্যক শ্রেণী যে গণসংখ্যাটা সবচেয়ে বড় ওই শ্রেণীটাকে মধ্যক শ্রেণী বলবেন। তাহলে দেখেন, মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা কত, মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা মানে এই শুরু থেকে মধ্যক শ্রেণী পর্যন্ত যোগ করে আসেন। 6, 6-এর সাথে 12 যোগ করে 18, 18-এর সাথে 16 যোগ করে হলো 32, না 34, 34-এর সাথে 24 যোগ করে হবে 58। এবার দেখেন, তথ্য সংগ্রহ পদ্ধতি কয় ধরনের, 2 ধরনের, এটা মুখস্থ লিখবেন। আর উপরের চিত্রের ভিত্তিতে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃত্তের পরিধি কত মিটার, অর্থাৎ এই ব্যাসের পরিধির সূত্র হলো 2πr, বৃত্তের পরিধির সূত্র হলো 2πr, সেজন্য 2 লিখবেন। আর পায়ের মান হলো 22/7। যদি দেওয়া না থাকে তাহলে আপনারা এইভাবে গুণটা করবেন, এই যে ক্যালকুলেটারে লিখতে পারবেন 2 গুণন পাই, শিফট লিখে যে ক্যালকুলেটারে পায়ের মান আছে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে গুণন হলো 14। ও ব্যাস 14-র অর্ধেক নিতে হবে, পুরাটা হলো ব্যাস হলো 14, তাহলে আমাদের এখানে 2 ভাগ করে নিতে হবে। 43.98 অর্থাৎ হলো 44। বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল হল πr², পায়ের মান 22/7 আর হলো r² মানে 7², 22/7 আর 7² হল 49। তাহলে 7 দিয়া 49 ভাগ করলে 7 হবে, পরে এই 7 আর 22 গুণ করে 154 হবে। যদি আপনারা কিছু করতে না পারেন তাহলে এখানে আপনি প্রথমে লিখবেন যে 22 ভাগ হলো 7, পরে গুণন এখানে 7² 154 দেখতে পাচ্ছেন সবাই। এবার আমরা এখানে এই বিষয়গুলো আলোচনা করলাম। আমাদের এখানে গুরুত্বপূর্ণ আরও কিছু সূত্র আমি আপনাদেরকে দেখাবো, সবাই এটা একটু ফলো করবেন। আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের জন্য আরও বেশি বেশি ভিডিও তৈরি করা উচিত ছিল, কিন্তু আমি সময়ের জন্য আমি আপনাদের কাজগুলো করে দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে চেষ্টা করব আপনাদের জন্য আরও বেশি বেশি ভিডিও আপলোড করার জন্য, যাতে আপনারা সবাই উপকৃত হন। বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্রে
উৎপন্ন কোণ 180 ডিগ্রি হলে বৃত্তগলার ক্ষেত্রফল কত? বৃত্তগলার ক্ষেত্রফলের সূত্র θ/360 গুণন হলো পাই আর স্কোয়ার। থিতার মান হলো 180, 180 দিয়া 360 ভাগ করে 2, আর পাই আর হলো আর স্কোয়ার, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ মানে আর, তার 2 স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা পাই ইন্টু 2, কারণ এই 2 দিয়া 2 স্কোয়ার ভাগ করে 2 পাওয়া যায়, অর্থাৎ 2 পাই। আর যে কোনো এই সূত্রটা মুখস্থ রাখবেন, কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হলে তার পরিধি কত? সি সমান 2 পাই আর, এটা মুখস্থ করবেন সবাই। বৃত্তের পরিধি 2 পাই আর। বৃত্তাংশের দৈর্ঘ্য মনে রাখবেন θ/180 গুণন পাই আর। আর এখানে এই 15 নং এবং 16 নং আমি আপনাদের এখানে কয়েকটা সূত্র দেখাবো। আপনারা হাজার কষ্ট হলো প্রয়োজনে এটি খাতার মধ্যে লিখ হইলো, একটা কাগজ হইলো, আপনারা আপনাদের সাথে রাখবেন, এগুলো পরীক্ষা আসে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি হলে কোণ সমান √a² + b² + c², সমগ্র তলের ক্ষেত্রফল 2 × ab + bc + ca, আর আয়তন সমান abc। এই তিনটা সূত্র আপনার যেভাবে কেটে মনে রাখার চেষ্টা করবেন। কর্ণ সমান √a² + b² + c², সমগ্র তলের ক্ষেত্রফল 2 × ab + bc + ca, আর আয়তন সমান হলো abc। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। কোণকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর √s² + r², সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু l + r, আর আয়তন সমান 1/3 পাই r² ইচ। একইভাবে বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর ইচ, সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু r + h, আয়তন হলো পাই r² ইচ। এই যে সূত্রগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এগুলো আপনারা শতভাগ নিশ্চিত থাকেন যে আপনাদের পরীক্ষায় ওই সূত্রগুলো আসবে। অর্থাৎ এই যে বেলন সংক্রান্ত যে সূত্রগুলো বলেছি এটি, অথবা কোণক, আবার এই পাশে আপনার আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত এই সূত্রগুলো আপনাদের কষ্ট হলো, আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা এগুলো মুখস্থ করবেন। আমি আপনাদের অনেক সময় নষ্ট করেছি। আমি আপনাদের আরেকটা বিষয় দেখিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করব। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি পরীক্ষা প্রশ্ন আসে যে 3 পাওয়ার 4 বা 5 পাওয়ার 4 সূচকীয় রাশির সূচক কত? সূচক মানে পাওয়ার, তাহলে বলবেন সূচকীয় রাশির সূচক হলো 4, আর ভিত্তিগত ভিত্তি হলো 3। এখানে সূচক 4, ভিত্তি 5, শুনতে পাচ্ছেন? নিচেরটা হলো ভিত্তি, উপরেরটা হলো পাওয়ার বা সূচক। সূচকের রাশির সূচক হলো 4, ভিত্তি হলো 3, সূচকের রাশির সূচক হলো 4, ভিত্তি হলো 5। আরেকটা বিষয়, যদি বলা হয় সূচকের রাশির মান কত, আপনি ক্যালকুলেটর এটা উঠাবেন, যে 3 এই চিহ্নটা দিয়ে পাওয়ার দিবেন। এই যে আপনাদের ক্যালকুলেটরে এই তীর চিহ্নটা দিয়ে পাওয়ার দিবেন, এই যেটা দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিয়ে পাওয়ার, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট 4 81, দেখতে পাচ্ছেন? 3/4 মানে 81, অথবা 5 পাওয়ার 4 625, দেখতে পাচ্ছেন আপনারা। যদি আপনারা এগুলো নাও লিখতে পারেন, আমি আপনাদের বলে দিই, এখানে 3 পাওয়ার 4 মানে 3 4 বার, তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার, 3 4 বার গুণ করেন, 1 2 3 4, তাহলে 3 আর 3 গুণ করে 9, 3 নং কত হলো 27, 3 27 হলো 81, এইভাবে গুণ করে ফেলবেন, তাও আপনাদের হবে। তবে শিক্ষার্থী যাই হোক, আমি আপনাদের অনেকগুলো বিষয় এখানে বলেছি, সামনে আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের বলি, আপনাদের পরীক্ষার পরিসংখ্যানের জন্য আপনাদের এরকম গ্রাফ পেপার দেওয়া হবে। সেই গ্রাফ পেপারটা আপনারা যেভাবে স্যাররা দেয় সেই গ্রাফ পেপারটা আপনারা ব্যবহার করবেন। পরিসংখ্যানের অঙ্কগুলো কিভাবে করবেন সেগুলো আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখবেন। আর আমি আপনাদেরকে আজকে যদি সম্ভব হয় আমি আরেকটা ভিডিও আমি তৈরি করে দিব, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। তবে শিক্ষার্থী, এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন, সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনোভাবে উপকৃত হন, তাহলে অবশ্যই শিক্ষার্থী আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আপনি যদি বুঝতে পারেন সেটাও জানাবেন, যদি কোনো মতামত বা কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা আমাকে জানাবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।